আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নাফিজ ইসলাম আপনাদের সাথে গড় বিষয়ে আলোচনা করব। তো এই গড় বলতে আসলে আমরা কি বুঝি? গড় মানে হচ্ছে যখন আমাদের কয়েকটা জিনিসের মান দেওয়া থাকবে এবং সেই জিনিসটাকে যোগ করে আমি যদি তাদের সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে যে মানটা আমরা পাই। অর্থাৎ ধরা যাক আমাকে 5 জন মানুষের বয়স দিয়ে দিয়েছে। একজনের বয়স হচ্ছে 10 বছর, একজনের বয়স 20 বছর, একজনের বয়স 30 বছর, একজনের বয়স 40 বছর, আর একজনের বয়স 50 বছর। তাহলে তাদের বয়সের গড় হবে এদের সবগুলোর যোগফল ডিভাইডেড বাই যতজন মানুষের বয়স আমাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে আমাদের বয়স দিয়েছে 1, 2, 3, 4, 5। 5 জন মানুষের বয়স আমাকে দিয়ে দিয়েছে। তার মানে এদের বয়সের গড়টা হবে এই 5টা সংখ্যা যোগ করে তাদেরকে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ আমার উত্তরটা আসবে 150 ডিভাইডেড বাই 5 বা 30 বছর। আশা করি আমরা গড়ের কনসেপ্টটা বুঝতে পেরেছি। গড় মানে আসলে যে কোনো কিছুর সমষ্টি ডিভাইডেড বাই যতগুলা সংখ্যা সেখানে আছে। এইটাই হচ্ছে আমার গড়ের মেইন ফর্মুলা। চলুন তাহলে প্রথম টপিকের ম্যাথ শুরু করা যাক। প্রথম টপিকটা হচ্ছে আমাদের গড় নির্ণয়। তো আমার প্রথম ম্যাথে বলা আছে যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে 80 নম্বর পায়, 10 জন ছাত্র ইংরেজিতে গড়ে 90 নম্বর পায়, তাহলে এই 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বরটা কত? তাহলে এইখানে আমাদের গড়ের যে ফর্মুলা ছিল সেটা ছিল হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। তাহলে আমাকে এই 25 জন ছাত্রের ইংরেজিতে নম্বরের সমষ্টিটা আগে প্রয়োজন। তাহলে আমাকে প্রথমে দেওয়া আছে যে 15 জন ছাত্রের ইংরেজিতে গড় নম্বর হচ্ছে 80। তাহলে 15 জন ছাত্রের ইংরেজিতে গড় হচ্ছে 80, তাহলে সমষ্টি কত আসবে? এই 80-র সঙ্গে যদি আমি এই 15কে গুণ করে দিই, তাহলে শুরু করা যাক। যে 15 জন ছাত্রের ইংরেজিতে গড়ে যদি 80 নম্বর পায় তাহলে তাদের মোট নম্বর হবে 15 গুণন 80 বা 1200 নম্বর। একইভাবে 10 জন ছাত্র ইংরেজিতে যদি শতকরা 90 নম্বর পায় তাহলে তাদের মোট নম্বর হবে 10 গুণন 90 বা হচ্ছে 900 নম্বর। তাহলে এই 25 জন ছাত্রের মোট নম্বর হবে কি? এই 1200 যোগ 900, অর্থাৎ এই 25 জন ছাত্রের ইংরেজিতে মোট নম্বর 1200 যোগ 900 বা 2100 নম্বর। তাহলে এই 25 জন ছাত্রের ইংরেজিতে গড় নম্বর কত হবে? এই 2100কে যদি আমি এই 25 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা গড়টা বের করে ফেলি। গড় আসবে হচ্ছে 84 নম্বর। এটাই হচ্ছে আমার উত্তর। পরেরটায় যাওয়া যাক। এখানে বলা আছে 20 জন বালক এবং 15 জন বালিকার গড় বয়স 15 বছর। বালকদের গড় বয়স যদি 15 হয় আমাকে বের করতে হবে বালিকাদের গড় বয়স কত। তাহলে বালিকাদের গড় বয়স বের করতে হলে আমাদের আগে বালিকাদের মোট বয়স জানতে হবে। তো বালিকাদের মোট বয়স জানার একটাই উপায়, সেটা হচ্ছে বালকদের মোট বয়স বের করে তাদের একত্রে মোট বয়স থেকে বাদ দিয়ে দেওয়া। এখন একত্রে মোট বয়স আমরা কিভাবে পেতে পারি? এই 20 জন বালক আর 15 জন বালিকার গড় বয়স যেহেতু আমি জানি, এই গড় বয়সকে যদি তাদের টোটাল সংখ্যা দিয়ে আমি গুণ করে দেই তাহলেই কিন্তু আমি তাদের একত্রে মোট বয়সটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা বালকদের মোট বয়সটা বের করে নিই। আমাকে দেওয়া আছে 20 জন বালকের গড় বয়স হচ্ছে 15, তাহলে তাদের মোট বয়স আসবে 15 গুণন 20 বা 300 বছর মোট বয়স। আবার 20 জন বালক এবং 15 জন বালিকার গড় বয়স দেওয়া আছে 15। তাহলে এখান থেকে যদি আমি গুণ করে দেই 15 গুণন 35, তাহলে কিন্তু আমরা 20 জন বালক এবং 15 জন বালিকার মোট বয়স পেয়ে যাব। তাহলে এই মোট বয়স থেকে যদি আমি এই মোট বয়সটাকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমার 15 জন বালিকার
মোট বয়সটা চলে আসছে। তাহলে চলুন শুরু করা যাক। যে 20 জন বালক যোগ 15 জন বালিকার বয়স সমান সমান 525, আর শুধুমাত্র 20 জন বালকের বয়স 300। তাহলে এখান থেকে যদি আমি এই 20 জন বালকের বয়সকে বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব 15 জন বালিকার বয়স। তাহলে এই 15 জন বালিকার বয়স আমার আসছে 225 বছর। এই 225কে যদি আমি এই 15 দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমার এই বালিকাদের গড় বয়স চলে আসছে। অর্থাৎ বালিকাদের গড় বয়স 225 ডিভাইডেড বাই 15, অর্থাৎ 15 বছর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলা আছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। তাদের মধ্যে 60 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 75। আমাকে বের করতে হবে যে ওই 60 জন শিক্ষার্থী যদি ছাত্রী হয়, তাহলে বাকিরা অবশ্যই ছাত্র, তাহলে ওই ছাত্রদের গড় নম্বরটা কত। তাহলে আমরা জানি ছাত্রী আছে এখানে 60 জন, আর টোটাল শিক্ষার্থী এখানে 100 জন। তাহলে আমরা প্রথমে ছাত্র কতজন আছে সেটা বের করে নিই। তাহলে ছাত্র আছে 100 বিয়োগ 60, অর্থাৎ 40 জন। এখন আমি যদি 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর থেকে 60 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এই 40 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর পেয়ে যাব। অর্থাৎ ছাত্রদের মোট নম্বর কিন্তু আমি তখন পেয়ে যাব। তাহলে ছাত্রদের মোট নম্বর পেয়ে গেলে ছাত্র সংখ্যা যেহেতু আমি জানি, তাহলে মোট নম্বরকে যদি আমি ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু ছাত্রদের গড় নম্বর আমার ইজিলি চলে আসছে। চলুন তাহলে শুরু করি। যে প্রথমে 100 জন শিক্ষার্থীর মোট নম্বরটা আমরা বের করে নিই। তাহলে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। সেই হিসাবে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর আসবে 70 গুণন 100 বা 7000। একইভাবে 60 জন ছাত্রীর পরিসংখ্যানে গড় নম্বর 75। তাহলে 60 জন ছাত্রীর পরিসংখ্যানে মোট নম্বর 75 গুণন 60 বা 4500। আমি যদি এখন এই 7000 থেকে 4500কে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এই 40 জন ছাত্রের পরিসংখ্যানে মোট নম্বরটা পেয়ে যাব। তাহলে চলুন বের করা যাক। তাহলে 40 জন ছাত্রের পরিসংখ্যানে মোট নম্বর আমার আসছে 2500। সেই 2500কে আমি যদি এই 40 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার ছাত্রদের গড় নম্বর আসছে 62.5। আশা করি গড় নম্বর বের করার ম্যাথগুলো আমরা সকলেই বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টাইপের ম্যাথ শুরু করা যাক। পরের টাইপটা হচ্ছে গড় থেকে বিভিন্ন জিনিসের মান নির্ণয়। প্রথম ম্যাথে বলা আছে 6 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোক ও 1 জন বালকের গড় বয়স 35। পুরুষদের বয়সের গড় 40, স্ত্রীদের বয়সের গড় 34, বালকের বয়সের গড় আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আবার আগের মতোই আমি সবার বয়সের গড় থেকে তাদের মোট বয়সটা বের করে ফেলি। তাহলে 6 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোক ও 1 জন বালক, মানে 6 যোগ 8 যোগ 1, অর্থাৎ মানুষ এখানে 15 জন। তাহলে 15 জনের গড় বয়স হচ্ছে 35। তাহলে মোট বয়স আসবে এই 15 গুণন 35। তাহলে 6 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোক ও 1 জন বালকের মোট বয়স 35 গুণন 15, অর্থাৎ 525। আবার আমাদের বলে দেওয়া আছে পুরুষদের বয়সের গড় 40। তাহলে পুরুষদের মোট বয়স আসবে 40 গুণন 6, কারণ 6 জন পুরুষ ছিল, অর্থাৎ 240। আবার স্ত্রীদের বা মহিলাদের গড় বয়স আমাকে দেওয়া ছিল 34। তাহলে মহিলাদের মোট বয়স আমার আসবে 34 গুণন 8, অর্থাৎ 272।
তাহলে আমি যদি এখন এই 525 থেকে 8জন স্ত্রীলোক আর 6জন পুরুষের বয়সটা বাদ দিয়ে দেই, অর্থাৎ 525 বিয়োগ 240 বিয়োগ 272 করি, তাহলেই কিন্তু আমার বালকের বয়সটা চলে আসবে। চলুন তাহলে বিয়োগটা আমরা করে ফেলি। যে বালকের বয়স 525 অর্থাৎ 6জন পুরুষ 8জন স্ত্রীলোক এবং 1জন বালকের বয়স বিয়োগ 6জন পুরুষের বয়স বিয়োগ 8জন স্ত্রীলোকের বয়স, অর্থাৎ একজন বালকের বয়স আসছে আমার 13 বছর। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলা আছে পিতা ও মাতার গড় বয়স 45, আবার পিতা মাতা এবং পুত্রের গড় বয়স 36। আমাকে জানতে চাওয়া হয়েছে পুত্রের বয়স কত। তাহলে পিতা মাতা মানে কতজন? 1 যোগ 1 অর্থাৎ 2 জন। আবার পিতা মাতা আর পুত্র অর্থাৎ কতজন? 1 যোগ 1 যোগ 1 অর্থাৎ 3 জন। তাহলে 3 জনের গড় বয়স দেওয়া আছে 36, 2 জনের গড় বয়স দেওয়া আছে 45। তাহলে পিতা মাতা এবং পুত্রের মোট বয়স আসবে 36 গুণ এই 3। চলুন তাহলে শুরু করি। পিতা মাতা ও পুত্রের মোট বয়স 36 গুণন 3 বা 108 বছর। আবার শুধুমাত্র পিতা এবং মাতার গড় বয়স যেহেতু 45, তাহলে তাদের মোট বয়স হবে 45 গুণন 2, অর্থাৎ পিতা যোগ মাতার মোট বয়স 45 গুণন 2 বা 90 বছর। এখন যদি আমরা এখান থেকে পিতা এবং মাতার মোট বয়সকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই পুত্রের বয়সটা পেয়ে যাব। চলুন তাহলে বিয়োগটা করে ফেলি। তাহলে পুত্রের বয়স আমার আসবে 18 বছর। সুতরাং পুত্রের বয়স 18 বছর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। পরের ম্যাথটায় বলেছে 3টি সংখ্যার গড় 6। এই 3টা সংখ্যা সহ মোট 4টা সংখ্যার গড় আবার হচ্ছে 8। আমাকে চতুর্থ সংখ্যাটা অর্থাৎ শেষ সংখ্যাটা বের করতে হবে। তো যেহেতু আমাকে দেওয়া আছে যে 3টা সংখ্যার গড় 6, তাহলে এখান থেকে আমরা যদি 3টা সংখ্যার গড়কে তাদের সংখ্যা দিয়ে গুণ করে দেই, তাহলে 3টা সংখ্যার যোগফল পেয়ে যাব না, অর্থাৎ সমষ্টি। তাহলে সমষ্টি আমরা পেয়ে গেলাম হচ্ছে 18। এখন আমরা জানি এই 3টা সংখ্যা সহ আরো একটা সংখ্যা মিলে গড় হচ্ছে 8। তাহলে ওইখান থেকে যদি আমি 4টা সংখ্যাকে যোগ করি, সেই যোগফলটা অ্যাকচুয়ালি কি তাদের গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে চলে আসবে না? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 4টা সংখ্যার সমষ্টি হচ্ছে 32। তাহলে 3টা সংখ্যা প্লাস একটা সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে 32, আর ওই 3টা সংখ্যার সমষ্টি ইজ ইকুয়াল টু হচ্ছে 18। তো এদেরকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এই 4 নাম্বার সংখ্যাটা পেয়ে যাব না? এই কারণেই আমরা হচ্ছে এই 32 থেকে 3টা সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার 4 নাম্বার সংখ্যাটা আসছে 14। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা একটু ইন্টারেস্টিং ম্যাথ। এখানে বলা আছে 6, 8, 10 এই 3টা সংখ্যার গাণিতিক গড় 7, 9, x এই 3টা সংখ্যার গাণিতিক গড়ের সমান, অর্থাৎ প্রথম 3টার গড় ইজ ইকুয়াল টু এই 3টার গড়। আমাকে বের করতে হবে x এর মান কত। তাহলে 3টা সংখ্যার গড় মানে আসলে এই 3টার যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে 6, 8 আর 10 এর গড় আসবে 6 যোগ 8 যোগ 10 ডিভাইডেড বাই 3। একইভাবে এই 7, 9 আর x এই 3টা সংখ্যার গড় আসবে 7 যোগ 9 যোগ x ডিভাইডেড বাই 3। প্রশ্নে বলা আছে এদের গড় সমান, তাহলে আমরা সমান করে দিই। এখান থেকে তাহলে আমরা এখন সমীকরণটাকে সলভ করে x এর মানটা বের করে ফেলতে পারি। দুই পাশেই যেহেতু 3 আছে, তাহলে পরের লাইনে আমরা 3কে বাদ দিয়ে দিই, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 6 যোগ 8 যোগ 10
ইজ ইকুয়াল টু 7 যোগ 9 যোগ এক্স। তাহলে এক্স এর মান আসবে এই টোটালটা মাইনাস এই দুইটা, অর্থাৎ সাইডটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 যোগ 8 যোগ 10 বিয়োগ 7 বিয়োগ 9, অর্থাৎ এক্স এর মান আসবে আমার 8। এভাবে আমরা সহজেই এক্স এর মানটা বের করে ফেলতে পারলাম। চলুন তাহলে পরের ম্যাথে যাওয়া যাক। পরের ম্যাথটা একটু মজার ম্যাথ। এই ম্যাথে বলা আছে 9টা সংখ্যার যোগফল হচ্ছে 462। প্রথম 4টা সংখ্যার গড় 52, শেষ 4টা সংখ্যার গড় 38। আমাকে জানতে চাওয়া হয়েছে পঞ্চম সংখ্যাটা কত। তাহলে প্রথম 4টা সংখ্যার গড় যেহেতু দেওয়া আছে, তাহলে 4টা সংখ্যার সমষ্টিও আমরা বের করতে পারবো। একইভাবে শেষ 4টা সংখ্যার গড় যেহেতু দেওয়া আছে, এখান থেকে শেষ 4টা সংখ্যার সমষ্টিও আমরা বের করতে পারবো। তাহলে যদি আমি প্রথম 4টা আবার শেষ 4টা সংখ্যার সমষ্টি জানি, তাহলে এই 4টা সংখ্যা আর এই 4টা সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিলে কি আমার এই মাঝের সংখ্যাটা চলে আসছে না? আমরা এই কাজটাই করব। তাহলে আমার দেওয়া আছে এই সবগুলো সংখ্যার সমষ্টি হচ্ছে 462, আবার প্রথম 4টার গড় দেওয়া হচ্ছে 52। তাহলে প্রথম 4টার গড়ের থেকে মোট সংখ্যার যোগফল আমি পাবো 52 গুণন 4 থেকে। তাহলে আমরা একবারেই 52 গুণন 4 করে প্রথম 4টা সংখ্যার যোগফল পেয়ে গেলাম। একইভাবে শেষ 4টা সংখ্যার গড় যেহেতু 38, তাহলে 38কে 4 দিয়ে গুণ করে দিলেই শেষ 4টা সংখ্যার যোগফল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এদের যোগফল আমি যেহেতু এখন পেয়ে গিয়েছি, আমি যদি এখন এই দুইটা যোগফলকে 462 থেকে বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমার চলে আসছে 5 নাম্বার সংখ্যাটা 102। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টাইপটা শুরু করা যাক। পরের টাইপটা হচ্ছে আমাদের সম্ভাব্য ধাপ সহ সমস্যা, অর্থাৎ এতক্ষণ আমরা কিন্তু একটা বিষয়ের দিকেই লক্ষ্য রাখছিলাম যে হয় আমরা গড় বের করব, তাহলে গড় থেকে পিছনের কোনো একটা মান বের করব। এবার হচ্ছে গড়টাকে আমরা কোনো একটা ম্যাথে অ্যাপ্লাই করে অন্য কোনো কিভাবে কি জিনিস বের করা যায় সেগুলো আমরা জানব। চলুন তাহলে শুরু করি। এই ম্যাথে বলা আছে আব্দুল্লাহ প্রতি ডজন কলা 21 টাকা দরে 15 ডজন আর 14 টাকা দরে 20 ডজন ক্রয় করলো। সে প্রতি ডজন কলা কি দামে বিক্রি করলে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে। এখন সে যেহেতু কলা এক একটার দামে কিনেছে, তাহলে আমরা আগে বের করব যে তার টোটাল কলার ক্রয় মূল্যটা কত। প্রথমে তাহলে আমাদের এই 21 টাকা দরে 15 ডজন কলার মূল্যটা জানতে হবে। তাহলে 21 টাকার দরে 15 ডজন কলার মূল্য তাহলে কত আসবে? 21 গুণন 15। আবার 14 টাকা দরে 20 ডজন কলার মূল্য কত আসবে? 14 গুণন 20। তাহলে আমি যদি তার টোটাল ক্রয় মূল্যটা বের করতে চাই, তাহলে কি এদেরকে আমি যোগ করে দিব। এখন যদি এদেরকে আমি যোগ করে দেই, তাহলে কত ডজন কলার মূল্য আমরা পাচ্ছি? এখানে ছিল 15 ডজন আর এখানে ছিল 20 ডজন, অর্থাৎ 15 যোগ 20 বা 35 ডজন কলার মূল্য আমরা এখানে পাচ্ছি। তাহলে চলুন শুরু করি। তাহলে আমার 15 যোগ 20 বা 35 ডজন কলার মূল্য হবে 21 গুণন 15 যোগ 14 গুণন 20 টাকা, অর্থাৎ আমার আসছে 595 টাকা। তাহলে 35 ডজন কলার মূল্য আমরা জানলাম 595 টাকা। তাহলে 1 ডজন কলার মূল্য আসবে এই 595কে যদি আমি এই 35 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ প্রতি ডজন কলার মূল্য আসবে আমার 17 টাকা। এখন যেহেতু সে প্রতি ডজনে 5 টাকা লাভ করতে চায়, তাহলে তাকে ক্রয় মূল্যের থেকে 5 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, অর্থাৎ প্রতি ডজন কলার বিক্রয় মূল্য তখন আসবে
17 যোগ 5 বা 22 টাকা। অর্থাৎ সে যদি 22 টাকায় 1 ডজন কলা বিক্রি করে তাহলে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলা আছে একটা পরীক্ষায় ফারহানের প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 এবং 75। সে তার গড় 80 নম্বর রাখতে চায়, তাহলে তাকে 4 নম্বর পরীক্ষায় ন্যূনতম কত নম্বর পেতে হবে? তাহলে তার গড় যেহেতু 80 হবে, আমি ধরে নেই ফারহান তার চতুর্থ পরীক্ষায় এক্স নম্বর পাবে। তাহলে 70 যোগ 80, তাহলে 70 যোগ 85 যোগ 75 যোগ এক্স ইকুয়াল টু আমার 80 হওয়া উচিত। তাহলে 70 যোগ 85 যোগ 75 যোগ এক্স অর্থাৎ সমষ্টি ডিভাইডেড বাই, যেহেতু 4টা পরীক্ষা তার মানে 4 সমান সমান 80 হওয়া উচিত। অর্থাৎ এইটা হচ্ছে আমার সমীকরণ। এখন এটাকে যদি আমি সলভ করি তাহলে আমার আসবে 70 যোগ 85 যোগ 75 যোগ এক্স ইজ ইকুয়াল টু 80 গুণন 4। তাহলে এখান থেকে আমরা সলভ করে এক্স সমান সমান 90 পেয়ে যাই। অর্থাৎ ফারহান যদি চতুর্থ পরীক্ষায় কম হলেও 90 নম্বর পায় তাহলেই একমাত্র সে গড়ে 80 নম্বর ধরে রাখতে পারবে। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলা আছে আয়মান, ফারহান এবং নাফিসের গড় আয় হচ্ছে $500। আবার ফারহান, নাফিস এবং শুভর গড় আয় $450। আমাকে জানতে চাওয়া হয়েছে আয়মানের আয় যদি $540 হয় তাহলে শুভর আয় কত? তাহলে যেহেতু আমি 3 জনের গড় আয় জানি, তাহলে তাদের গড় আয়কে যদি আমি তাদের সংখ্যা দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমি তাদের মোট আয় পেয়ে যাব। অর্থাৎ এই প্রথম 3 জনের গড় আয়কে যদি আমি 3 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমি তাদের মোট আয় পেয়ে যাচ্ছি। একইভাবে এই পরের 3 জনের গড় আয়কে যদি আমি 3 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমি পরের 3 জনের গড় আয় পেয়ে যাচ্ছি। তাহলে 500 গুণন 3 আমার আসছে 1500, আর 1450 আর 450 গুণন 3 আমার আসছে 1350। তাহলে আয়মান প্লাস ফারহান প্লাস নাফিস ইজ ইকুয়াল টু আসছে আমার 1500, আর ফারহান প্লাস নাফিস প্লাস শুভ আমার আসছে 1350। যদি আমি এদেরকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমার ফারহান আর নাফিস দুইটা ইকুয়েশন থেকেই বাদ চলে যাচ্ছে। তাহলে আমার আসছে যে আয়মান আর শুভর আয়ের বিয়োগফল হচ্ছে $150। আমরা জানি আবার আয়মানের আয় হচ্ছে $540। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 540 মাইনাস শুভ ইজ ইকুয়াল টু 150। অর্থাৎ এখান থেকে আমরা শুভর আয় পেয়ে যাচ্ছি 540 মাইনাস 150 অর্থাৎ $390। তার মানে শুভর আয় হচ্ছে $390। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টাইপে যাওয়া যাক। পরের টাইপটা হচ্ছে বিভিন্ন ধরনের রকমের ম্যাথ আমরা একসাথে একত্রিত করে সলভ করব, যেখানে আমাদের গড়ের কনসেপ্টটা ইউজ হবে। চলুন তাহলে প্রথম ম্যাথ শুরু করি। প্রথম ম্যাথে বলা আছে পিতা এবং 2 পুত্রের এখনকার বয়স হচ্ছে 23। 3 বছর পরে 2 পুত্রের গড় বয়স হবে 13। আমাকে জানতে চাওয়া হয়েছে পিতার বর্তমানের বয়স কত। 3 বছর পরে যেহেতু 2 পুত্রের গড় বয়স হবে 13, তাহলে 3 বছর পরে 2 পুত্রের মোট বয়স আসবে কত? 13 গুণন 2 অর্থাৎ 26 বছর। এখন এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করুন। 3 বছর পরে 2 জনের গড় বয়স থেকে আমরা তাদের মোট বয়স পেয়ে গিয়েছি। এখন
পুত্র যেহেতু 2 জন, প্রত্যেকেরই বয়স কিন্তু 3 বছর করে বাড়ার কথা, কারণ 3 বছর পরে যেহেতু আমি হিসাব করছি। তাহলে এই বয়স থেকে যদি আমি শুধুমাত্র 3 বাদ দেই, তাহলে কিন্তু আমি একজনের বর্তমান বয়স যোগ একজনের 3 বছর পরের বয়স পাচ্ছি। যদি আমাকে 2 জনেরই বর্তমান বয়স জানতে চাওয়া হয়, অর্থাৎ 2 জনেরই যদি বর্তমান বয়সের যোগফল জানতে চাওয়া হয়, তাহলে কিন্তু আমার এই সংখ্যাটা থেকে 6 বাদ দিতে হবে, অর্থাৎ 2 জনেরই 3 বছর পরের বয়সের যোগ 3টা বাদ দিয়ে দিতে হবে। তার মানে বর্তমানে 2 পুত্রের মোট বয়স আসবে 26 বিয়োগ 3 গুণন 2, অর্থাৎ 20 বছর। তাহলে আমরা এখন বর্তমানে 2 পুত্রের মোট বয়স কিন্তু জেনে ফেলেছি। তাহলে এখন বর্তমানে পিতা এবং 2 পুত্রের গড় বয়স আমরা আগে থেকেই কিন্তু জানি। তাহলে গড় বয়সকে যদি আমি তাদের সংখ্যা দিয়ে, অর্থাৎ পিতা এবং 2 পুত্র, অর্থাৎ 1 যোগ 2 ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা বর্তমানে পিতা এবং 2 পুত্রের মোট বয়সটা পেয়ে যাব। তাহলে পিতা এবং 2 পুত্রের মোট বয়স আসছে আমার 69। এখন এই 69 বছর থেকে আমি যদি এই 20 বছরকে বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমার চলে আসছে যে পিতার বর্তমান বয়সটা কত। তাহলে পিতার বর্তমান বয়স ইজ ইকুয়াল টু 69 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 49 বছর, অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 49 বছর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলা আছে পিতা এবং 2 পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা এবং 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম, অর্থাৎ পিতা এবং 2 পুত্রের বয়সের গড়টা কিন্তু বেশি। আমাকে জানতে চাওয়া হয়েছে পিতার বয়স যদি 30 বছর হয়, তাহলে মাতার বয়স কত। আমরা তাহলে ধরে নেই পিতার বয়স হচ্ছে x বছর, মাতার বয়স y বছর, প্রথম পুত্রের বয়স a আর দ্বিতীয় পুত্রের বয়স b। তাহলে পিতা এবং 2 পুত্রের বয়স আসবে x প্লাস a প্লাস b, আর মাতা ও 2 পুত্রের বয়স আসবে y প্লাস a প্লাস b। প্রশ্নে বলা আছে তাদের গড় এর পার্থক্যটা, তাহলে এদের বয়সের গড় আসবে ডিভাইডেড বাই 3 আর এদের বয়সের গড়ও আসবে ডিভাইডেড বাই 3। তাহলে যেহেতু পিতা এবং 2 পুত্রের গড় বয়সটা বেশি, তাহলে পিতা এবং 2 পুত্রের গড় বয়স থেকে আমি 2 বিয়োগ করলেই মাতা ও 2 পুত্রের গড় বয়স পেয়ে যাব। চলুন তাহলে শুরু করি। তাহলে পিতা এবং 2 পুত্রের গড় বয়স থেকে আমি 2 বিয়োগ করলে মাতা এবং 2 পুত্রের গড় বয়স পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমি যদি লসাগু করে দিই, তাহলে আমার আসছে x plus a plus b minus 6 divided by 3 is equal to y plus a plus b divided by 3। তাহলে পরের লাইনে আমরা পাই যে x plus a plus b minus 6 is equal to y plus a plus b, অর্থাৎ দুই পাশ থেকে কিন্তু আমরা 3কে বাদ দিয়ে দিয়েছি। এইখান থেকে দুই পাশে আমরা কিন্তু আবার a plus b কেও বাদ দিয়ে দিতে পারি, কারণ একই জিনিস যেহেতু। তাহলে আমার আসছে x minus 6 is equal to y। এখান থেকে আমরা x এর ভ্যালু কিন্তু জানি, পিতার বয়স ছিল x আর x এর ভ্যালু ছিল হচ্ছে 30। তাহলে 30 minus x is equal to 30 minus 6 is equal to y।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y ইজ ইকুয়াল টু 24, তার মানে মাতার বয়স 24। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলা আছে 3 বছর আগে জিয়া এবং রশিদের বয়সের গড় ছিল 16 বছর। অর্ঘ্য সহ তাদের বর্তমান বয়সের গড় 20 বছর হলে অর্ঘ্যের বয়স আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে অর্ঘ্য সহ তাদের বর্তমান বয়সের গড় যদি 20 হয়, অর্ঘ্য সহ জিয়া এবং রশিদ তার মানে 1 যোগ 1 যোগ 1 তার মানে 3 জনের বয়সের গড় হচ্ছে 20। তাহলে 3 জনের মোট বয়স আসবে 60 বছর। আবার জিয়া এবং রশিদের বর্তমান বয়স কত আসবে? তাদের বয়সের গড়ের সঙ্গে যদি আমি 6 যোগ করে দিই, এখন এই 6 কোত্থেকে আসবে? যেহেতু 3 বছর আগের বয়স, তার মানে 3 বছর পরে তো দুইজনেরই বয়স বাড়বে। তার মানে জিয়ার বয়সের জন্য 3 যোগ, আবার রশিদের বয়সের জন্যও 3 যোগ। এই +3 ++3 এখান থেকে আমার আসতেছে হচ্ছে +6। তাহলে জিয়া এবং রশিদের বর্তমান বয়স, এদের গড় +6 অর্থাৎ 38 বছর। তাহলে বর্তমান বয়সগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু জিয়া আর রশিদ বাদ চলে যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে অর্ঘ্যের বর্তমান বয়স 22 বছর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরের ম্যাথটা অনেক ইন্টারেস্টিং। এখানে বলা আছে পরপর 10টা সংখ্যার প্রথম 5টার যোগফল হচ্ছে 560। আমাকে বলা আছে শেষ 5টার যোগফল কত। তাহলে পরপর যেহেতু সংখ্যা, তাহলে আমি যদি একটাকে x ধরি তাহলে আরেকটা আসবে হচ্ছে x + 1, এর পরেরটা আসবে হচ্ছে x + 1 + 1 অর্থাৎ আসছে আমার x + 2। অর্থাৎ আমি যদি x এর সাথে 1 2 3 4 এভাবে যোগ করতে থাকি তাহলে কিন্তু আমি ক্রমিক প্রত্যেকটা সংখ্যা পেয়ে যাব। তাহলে এর পরেরটা আসবে নিশ্চয়ই x + 3, তারপরটা আসবে x + 4। তাহলে কিন্তু আমরা যথাক্রমে 5টা সংখ্যা এখানেই পেয়ে গিয়েছি। এবার আমাকে বলা আছে যে এই 5টা সংখ্যার যোগফল হচ্ছে 560, অর্থাৎ যদি আমি এদেরকে যোগ করে দিই তাহলে আমি পাবো 560। চলুন তাহলে শুরু করি যে এই 5টা সংখ্যার যোগফল 560। তাহলে এদেরকে যদি আমি এখন যোগ করে দিই তাহলে এখানে আছে হচ্ছে আমার 5টা x, আর 1 2 3 4 যোগ করলে আমার আসে 10, তার মানে 5x + 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 560। তাহলে এখান থেকে আমার 5x এর ভ্যালু আসে 560 - 10, আর সেখান থেকে আমি যদি x এর ভ্যালু বের করতে চাই তাহলে 550 / 5 অর্থাৎ x এর ভ্যালু আসছে আমার 110। এখন প্রথম 5টা সংখ্যা তো আমি বের করে ফেললাম, তাহলে পরের 5টা সংখ্যার ক্ষেত্রে আমার কি আসবে? x + 5, x + 6, x + 7, x + 8 আর x + 9। তাহলে কিন্তু আমার পরের 5টা সংখ্যা আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার এই 5টার যোগফল আমাকে বের করতে হবে। তাহলে এখানেও কিন্তু আমার 5টা x আছে, তাহলে এদের যোগফল আসবে 5x প্লাস এই সংখ্যাগুলার যোগফল। আমি একটু বোঝার সুবিধার্থে এটাকে গ্রিন কালারের করে দিলাম। তাহলে x + 5 + x + 6 + x + 7 + x + 8 + x + 9 ইজ ইকুয়াল টু 5x প্লাস বাকি সবগুলো সংখ্যার যোগফল। তার মানে 5x এর ভ্যালু কত আবার? 110, অর্থাৎ যোগফলটা আমার আসলে আসছে 5 × 110 + 5 6 7 8 9 অর্থাৎ 550 + 35 মানে 585। তার মানে আমার পরের 5টা সংখ্যার যোগফল হচ্ছে 585। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এখানে বলা আছে 3 জন পুরুষ এবং 6 জন বালকের গড় আয় হচ্ছে 12 টাকা।
একজন পুরুষ যদি 2 জন বালকের সমান বেতন পায় তাহলে আমাকে বের করতে হবে একজন বালকের এবং একজন পুরুষের আয় কত। তাহলে প্রথমে আমি বের করে নেই 3 জন পুরুষ এবং 6 জন বালকের মোট আয় কত আসবে। তাহলে 3 জন আর 6 জন যোগ করলে আমার আসলে কত আসে, 3 যোগ 6 অর্থাৎ 9। তাহলে 9 জনের মোট আয় আসবে 12 গুণন 9 অর্থাৎ 108। এবার আমি ধরে নেই একজন বালকের আয় হচ্ছে x টাকা। তাহলে যেহেতু 2 জন বালকের সমান একজন পুরুষের আয়, তার মানে একজন পুরুষের আয় আসবে 2x টাকা। এখন প্রশ্ন মতে এই x আর 2x হচ্ছে বালক আর পুরুষের ইন্ডিভিজুয়াল আয়। তাহলে 3 জন পুরুষ ছিল, অর্থাৎ আমি যদি 3 ইন্টু 2x করি তাহলে আমি 3 জন পুরুষের আয় পাবো। আর 6 জন বালক ছিল, তাহলে আমি যদি 6 ইন্টু x করি তাহলে আমি 6 জন বালকের আয় পাবো। তাহলে প্রশ্ন মতে এই 3 ইন্টু 2x প্লাস 6 ইন্টু x ইজ ইকুয়াল টু হচ্ছে 108। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি তাহলে 6x প্লাস 6x আমার আসবে 108। তাহলে 12x ইজ ইকুয়াল টু আসছে 108, অর্থাৎ x এর ভ্যালু আসছে আমার 9। তার মানে একজন বালকের আয় হচ্ছে আমার 9 টাকা। তাহলে একজন পুরুষের আয় আসবে বালকের দ্বিগুণ অর্থাৎ 18 টাকা। তাহলে একজন পুরুষ এবং একজন বালকের আয় আসবে 9 যোগ 18 অর্থাৎ 27 টাকা। তার মানে একজন বালক এবং একজন পুরুষের আয় হচ্ছে এই 27 টাকা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে গড়ের শেষ ম্যাথটা করে ফেলা যাক। এই ম্যাথটা খুবই একটা ইন্টারেস্টিং এবং আমার খুবই পছন্দের একটা ম্যাথ। এই ম্যাথে আমাদের গড়ের পুরা বেসিকটাই ইউটিলাইজ হবে। চলুন তাহলে শুরু করি। এই ম্যাথে বলা আছে এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে গিয়ে ঘন্টায় 3 কিলোমিটার বেগে ফেরত আসে। আমাকে জানতে চাওয়া হয়েছে যাতায়াতে তার গড় দ্রুতি কত। আমি তাহলে ধরে নিই এখানে যেহেতু তাদের যাতায়াতের ডিস্টেন্সটা বলা নাই, এই ডিস্টেন্সটাকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ব্যক্তিটার গন্তব্য হচ্ছে x কিলোমিটার দূরে আছে। এখন সে যেহেতু একবার x কিলোমিটারে গিয়েছিল আর x কিলোমিটার থেকে এসেছিল, তার মানে সে কিন্তু x আর x দুইবার x কে অতিক্রম করেছে। এই কারণে তার মোট দূরত্ব হচ্ছে 2x কিলোমিটার। এখন আমরা জানি দূরত্ব সমান সমান বেগ গুণন সময়। তাহলে এই ইকুয়েশন থেকে আমি যদি পক্ষান্তর করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাই যে সময় সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এখন ব্যক্তিটা কিন্তু 5 কিলোমিটার বেগে গিয়েছিল, অর্থাৎ সে এই প্রথম x দূরত্বটা 5 কিলোমিটার বেগে অতিক্রম করেছিল। তার মানে এই প্রথম x এর জন্য তার সময়টা আমি যদি বের করতে চাই তাহলে আমি দূরত্বের ঘরে বসাবো হচ্ছে x আর বেগের ঘরে বসাবো হচ্ছে 5। তাহলে ওই স্থানে যেতে তার সময় লেগেছিল x/5 ঘন্টা। একইভাবে আমি যদি চিন্তা করি যে ওই ব্যক্তিটা যখন এসেছিল তখন সে কিন্তু 3 কিলোমিটার বেগে এসেছিল, তাহলে আমি যদি তখন সময় বের করতে চাই তাহলে দূরত্বের ঘরে কিন্তু আমি আবার আগের মতোই x বসাবো, কিন্তু বেগের ঘরে কিন্তু আমি এবার বসাবো 3। তাহলে সে যখন ফেরত এসেছে তখন তার সময় লেগেছে x/3। এবার আমি যদি গড় দ্রুতি বের করতে চাই তাহলে আমার যেহেতু এখানে গড় আছে তার মানে আমার মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট দূরত্ব আমার আসছে 2x কিলোমিটার, আমি আগেই বের করে ফেলেছি। আর মোট সময় আমার আসবে এই সময়টা যোগ এই সময়টা, অর্থাৎ x/5 প্লাস x/3। তাহলে আমি যদি এখন এই x/5 আর x/3 কে যোগ করে দিই তাহলে আমার আসছে 8x/15 কিলোমিটার।
এখন এটাকে যদি আমি এবার ঐকিক নিয়মে কাটাকাটি করি তাহলে আমার আসছে 2x ইন্টু হচ্ছে 15/8x। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এখান থেকে x বাদ চলে যায় আর 2কে 8 দিয়ে কাটলে আমার থাকছে 4। তার মানে আমার গড় দ্রুতি আসবে 15/4 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমরা গড়ের যেই ম্যাথগুলো ছিল সবগুলাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানেই আজকের ক্লাস এর ইতি টানছি। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিদ ইসলাম আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।